তো প্রথমে বালির মধ্যে জল দিয়ে দেখা যাক কি হয়। তো দেখো বালির মধ্যে জল খুব সহজেই প্রবেশ করছে, জল বালির মধ্যে খুব সহজেই প্রবেশ করছে এবং সহজে যেমন প্রবেশ করছে এবং দ্রুত নিচের দিকে জল পড়েও যাচ্ছে। জল এই নিচের ছিদ্র দিয়ে জল নিচে খুব দ্রুত পড়েও যাচ্ছে। তাহলে দেখো বালির প্রবেশ্যতা কি খুব বেশি, বালির প্রবেশ্যতা বেশি, সেই কারণেই জল ভেতরে প্রবেশ করছে এবং জল যেমন প্রবেশ করছে তেমন বাইরে বেরিয়েও যাচ্ছে। তাহলে দেখো বালির প্রবেশ্যতা তো বেশি কিন্তু জল ধরে রাখার ক্ষমতা কম, যেটা আমরা পড়লাম। তাহলে কি যে প্রবেশ্যতা বেশি হলে জল ধারণ ক্ষমতা কম হয়, আমরা দেখতে পেলাম। মাটি আছে এই গ্লাসটার মধ্যে জল ঢেলে দেখি কি হয়। তো দেখো এখানে কিন্তু জল একদমই নিচে পড়ছে না, জল পুরোটাই মাটির মধ্যেই থেকে যাচ্ছে। অর্থাৎ মাটির মধ্যে যে ছিদ্র আছে বা যে শূন্যস্থান আছে তার মধ্যে জল থাকছে। তাহলে কি বলা যাবে যে মাটির মধ্যে সছিদ্রতা বেশি আছে এবং সছিদ্রতা বেশি থাকার কারণে মাটি জল বেশি ধরে রাখছে, তাই না? অর্থাৎ সছিদ্রতা বেশি হলে জল ধারণ ক্ষমতা বেশি হয়। ওকে, তোমরা নিশ্চয়ই রেল লাইনের মধ্যে থাকা পাথরগুলো দেখেছো। তো এর আগে আমরা জেনেছি এগুলো এক ধরনের শিলা। তো এগুলো কি ধরনের শিলা বলো তো? তো এগুলো হচ্ছে ব্যাসল্ট এবং ব্যাসল্ট এক প্রকার আগ্নেয় শিলা। তো এবার প্রশ্ন হচ্ছে যে রেল লাইনের মধ্যে এই পাথরগুলো দেওয়া হয় কেন? তো এই ব্যাসল্ট হচ্ছে আগ্নেয় শিলা এবং এই ব্যাসল্ট খুবই কঠিন এবং ক্ষয় প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি। তাই ট্রেনের প্রচণ্ড ওয়েটে বা চাপে এবং ট্রেন যখন খুব স্পিডে যায় তার জন্য যাতে রেল লাইন বসে না যায় বা কোনো ক্ষতি না হয় সেই কারণেই রেল লাইনের মধ্যে এই পাথরগুলো দেওয়া হয়। ওকে, তো এই ক্লাসে আমরা এই রকম বিভিন্ন শিলা সম্পর্কে জানব। তো ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, আশা করছি তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো শিলা কি বা শিলা কাকে বলে প্রথমে আমরা এটা জানব। তো পৃথিবী যে শক্ত আবরণে ঢাকা তা হলো শিলা। তো আমাদের পৃথিবীটা যে শক্ত আবরণে ঢাকা রয়েছে তাকেই বলা হয় শিলা। শিলা আসলে প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ। শিলা আসলে প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ। তো শিলা হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত এক বা একাধিক খনিজ পদার্থের মিশ্রণ। ওকে, এবার এই সমসত্ব কথার অর্থ হচ্ছে সমান অনুপাতে থাকা, আর অসমসত্ব হচ্ছে তাহলে তার বিপরীত, যে সমান অনুপাতে থাকে না। অর্থাৎ এই খনিজ পদার্থগুলো শিলার মধ্যে সমান অনুপাতে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ওকে, এবার তাহলে খনিজ কি? খনিজ হচ্ছে এক বা একাধিক অজৈব মৌলিক পদার্থের যৌগ। খনিজ হচ্ছে এক বা একাধিক অজৈব মৌলিক পদার্থের যৌগ। তো এক বা একাধিক অজৈব মৌলিক পদার্থ দিয়ে তৈরি হয় খনিজ এবং এক বা একাধিক খনিজ পদার্থ দিয়ে তৈরি হয় কি? শিলা। যেমন গ্রানাইট শিলাটা কোয়ার্টজ, ফেলসপার, মাইকা ও হর্নবেল্ট খনিজ দ্বারা গঠিত। তো গ্রানাইট শিলাটা দেখো কোয়ার্টজ, ফেলসপার, মাইকা ও হর্নবেল্ট এই খনিজ দ্বারা গঠিত। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা গ্রানাইট শিলাটার মধ্যে অনেকগুলো খনিজ পদার্থ আছে। আবার চুনাপাথর শুধুমাত্র ক্যালসাইট অথবা অ্যারাগোনাইট খনিজ দিয়ে গঠিত। চুনাপাথরটা শুধুমাত্র ক্যালসাইট অথবা অ্যারাগোনাইট অর্থাৎ একটাই খনিজ পদার্থ দ্বারা গঠিত। অর্থাৎ শিলা একটা খনিজ পদার্থ দিয়েও গঠিত হতে পারে আবার একাধিক খনিজ পদার্থ দিয়েও গঠিত হতে পারে। ওকে, এইবার এখানে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এগুলো তোমরা ভালো করে দেখে নাও। তো প্রবেশ্যতা প্রথমেই আছে প্রবেশ্যতা। তো প্রবেশ্যতা কি? তো প্রবেশ্যতা হচ্ছে
শিলার প্রবেশ্যতা বলতে শিলার মধ্যে দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকে বোঝায়। প্রবেশ্যতা বলতে শিলার মধ্যে দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকে বোঝায়। তো প্রবেশ্যতা হচ্ছে শিলার মধ্যে তরল বা গ্যাসীয় পদার্থ প্রবেশ করার ক্ষমতা। ওকে, তো প্রবেশ্যতা যদি বেশি হয় তাহলে শিলার মধ্যে বেশি জল প্রবেশ করতে পারবে। আর একটা আছে সছিদ্রতা। তো সছিদ্রতা কি? সছিদ্রতা হলো শিলার মধ্যেকার শূন্যস্থান এবং শিলার মোট আয়তনের অনুপাত। সছিদ্রতা হচ্ছে শিলার মধ্যেকার শূন্যস্থান এবং শিলার মোট আয়তনের অনুপাত। তো এই ছবিটাতে দেখো, এই যে এখানে এটা ধরো একটা শিলা, তো শিলার যে মোট আয়তন এবং শিলার মধ্যে যে শূন্যস্থান আছে তার অনুপাতই হচ্ছে সছিদ্রতা। ওকে, প্রবেশ্যতা বেশি হলে জল ধারণ ক্ষমতা কমে। তো এটা কি? আমরা তো জানলাম প্রবেশ্যতা মানে শিলার মধ্যে জল প্রবেশ করার ক্ষমতাকে বোঝায়। তাহলে প্রবেশ্যতা যদি বেশি হয় তাহলে তো শিলার মধ্যে বেশি জল প্রবেশ করবে, তাই না? তাহলে প্রবেশ্যতা বেশি হলে জল ধারণ ক্ষমতা কম হচ্ছে কেন? তো এসো দেখি। এখানে এই বালিতে যদি জল দেওয়া হয় তাহলে জল বালির মধ্যে খুব সহজেই প্রবেশ করবে, তাই না? তো যেমন সহজে প্রবেশ করবে তেমন আবার তাড়াতাড়ি বাইরের দিকে বেরিয়েও যাবে। জল দিলে জল যেমন বালির মধ্যে খুব তাড়াতাড়ি প্রবেশ করবে তেমন বালি থেকে তাড়াতাড়ি আবার বেরিয়েও যাবে। তাহলে দেখো আলটিমেটলি বালির মধ্যে কিন্তু জল থাকছে না, জল প্রবেশও করছে আবার বাইরে বেরিয়েও যাচ্ছে, তো বালির মধ্যে কিন্তু জল থাকছে না। তাহলে দেখো, তাহলে সেই কারণেই বলা হচ্ছে যে প্রবেশ্যতা যদি বেশি হয় জল ধারণ ক্ষমতা কম হয়, কারণ প্রবেশ্যতা যদি তাড়াতাড়ি প্রবেশ করে আবার জল তাড়াতাড়ি বেরিয়েও যায়, সেই কারণে প্রবেশ্যতা বেশি হলে জল ধারণ ক্ষমতা কম হয়। আর সছিদ্রতা বেশি হলে জল ধারণ ক্ষমতা বাড়ে। সছিদ্রতা বেশি হলে জল ধারণ ক্ষমতা বাড়ে। তো সছিদ্রতা আমরা কি জানলাম? যে শিলার মোট আয়তন এবং শূন্যস্থানের অনুপাত। তো কোনো একটা শিলাতে যদি শূন্যস্থান বেশি থাকে তাহলে তো সেই শূন্যস্থানে বেশি জল থাকতে পারবে, তাই না? তো এই দুটো শিলার মধ্যে তোমরা দেখো, এই শিলাটার মধ্যে শূন্যস্থান বেশি আছে আর এটার মধ্যে কম আছে, তাহলে এই দুটোর মধ্যে কোনটাতে বেশি জল থাকতে পারবে? নিশ্চয়ই প্রথমটাই, কারণ এখানে বেশি শূন্যস্থান আছে, তাহলে এই শূন্যস্থানের মধ্যে বেশি জল থাকতে পারবে। তাহলে সেই কারণেই বলা হচ্ছে যে সছিদ্রতা বেশি হলে শিলার জল ধারণ ক্ষমতা বাড়ে। ওকে, তো প্রবেশ্যতার সছিদ্রতা আমি তোমাদের একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো এইদিকে দেখো, এই দুটো গ্লাসের মধ্যে একটাতে রয়েছে বালি এবং আরেকটাতে রয়েছে মাটি। তো এই দুটো গ্লাসের মধ্যে জল দিয়ে দেখা যাক কি হয়। তো প্রথমে বালির মধ্যে জল দিয়ে দেখা যাক কি হয়। তো দেখো, বালির মধ্যে জল খুব সহজেই প্রবেশ করছে, জল বালির মধ্যে খুব সহজেই প্রবেশ করছে এবং সহজে যেমন প্রবেশ করছে এবং দ্রুত নিচের দিকে জল পড়েও যাচ্ছে। জল এই নিচের ছিদ্র দিয়ে জল নিচে খুব দ্রুত পড়েও যাচ্ছে। তাহলে দেখো, বালির প্রবেশ্যতা কি? খুব বেশি। বালির প্রবেশ্যতা বেশি, সেই কারণেই জল ভেতরে প্রবেশ করছে এবং জল যেমন প্রবেশ করছে তেমন বাইরে বেরিয়েও যাচ্ছে। তাহলে দেখো, বালির প্রবেশ্যতা তো বেশি কিন্তু জল ধরে রাখার ক্ষমতা কম, যেটা আমরা পড়লাম। তাহলে কি, যে প্রবেশ্যতা বেশি হলে জল ধারণ ক্ষমতা কম হয়, আমরা দেখতে পেলাম। ওকে, এবার আমরা মাটি আছে এই গ্লাসটার মধ্যে জল ঢেলে দেখি কি হয়। তো দেখো, এখানে কিন্তু জল একদমই নিচে পড়ছে না, জল পুরোটাই মাটির মধ্যেই থেকে যাচ্ছে। অর্থাৎ মাটির মধ্যে যে ছিদ্র আছে বা যে শূন্যস্থান আছে তার মধ্যে জল থাকছে। তাহলে কি বলা যাবে? যে মাটির মধ্যে সছিদ্রতা বেশি আছে এবং সছিদ্রতা বেশি থাকার কারণে মাটি জল বেশি ধরে রাখছে, তাই না? অর্থাৎ সছিদ্রতা বেশি হলে জল ধারণ ক্ষমতা বেশি হয়। ওকে, এবার আছে কেলাস কি? তো কেলাস হচ্ছে বিভিন্ন খনিজের সাথে দৃঢ়ভাবে জলের অণু সংযুক্ত হয়ে কেলাস গঠন করে। তো বিভিন্ন খনিজের সাথে জলের অণু যুক্ত হয়ে কেলাস গঠিত হয়, যা দেখতে স্বচ্ছ ও উজ্জ্বল, যেটা দেখতে স্বচ্ছ এবং উজ্জ্বল হয়।
সাধারণত আগ্নেয় শিলা সৃষ্টির সময় তার মধ্যে খনিজের সাথে জল থেকে যায়। তো যখন আগ্নেয় শিলা সৃষ্টি হয় সেই সময় খনিজের সাথে জল থেকে যায়, যা শিলার মধ্যে শিরার মতো অবস্থান করে, যেটা শিলার মধ্যে শিরার মতো অবস্থান করে। শিলা ঠান্ডা হলে ওই শিলার আকারে থাকা খনিজ জল বাষ্পীভূত হয়। শিলা যখন ঠান্ডা হয় তখন সেই শিরার আকারে থাকা খনিজ জল বাষ্পে পরিণত হয় এবং কেলাস গঠিত হয়। যেমন কোয়ার্টজ, টোপাজ, ক্যালসাইট, হিরে এইসব খনিজগুলোতে কেলাসের গঠন ভালোভাবে দেখা যায়। আর কেলাসের গঠন চিনির দানা বা মিছরির টুকরোর মতো দেখতে হয়। কেলাসের গঠন চিনির দানা বা মিছরির টুকরোর মতো দেখতে হয়। এইবার আছে শিলার প্রকারভেদ সম্পর্কে। তো শিলা হচ্ছে 3 প্রকারের। তো কি কি? আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। তো এই 3 প্রকার শিলার সম্পর্কে আমরা আগেও জেনেছি। তো এখানে আমরা আরেকটু ডিটেলসে জানব। তো প্রথমে আমরা জানবো আগ্নেয় শিলা সম্পর্কে। তো আগ্নেয় শিলা কি? পৃথিবী সৃষ্টির সময় উত্তপ্ত তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূত্বকের মধ্যে ও উপরে প্রথম যে শিলার সৃষ্টি হয় সেটি আগ্নেয় শিলা। তো পৃথিবী সৃষ্টির সময় পৃথিবী ছিল উত্তপ্ত এবং তরল অবস্থায়, সেখান থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে। তো পৃথিবী সেখান থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে এবং ভূত্বকের মধ্যে ও উপরে প্রথম যে শিলার সৃষ্টি হয় সেটি আগ্নেয় শিলা। তো সেই তাপ বিকিরণ করে পৃথিবী ধীরে ধীরে শীতল, ঠান্ডা এবং কঠিন হয়ে প্রথম যে শিলার সৃষ্টি হয় সেটাই হচ্ছে আগ্নেয় শিলা। পৃথিবীতে প্রথম সৃষ্টি হয় এই শিলার আরেক নাম প্রাথমিক শিলা। যেহেতু পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছে তাই এই শিলার আরেক নাম প্রাথমিক শিলা। আরেকভাবেও আগ্নেয় শিলার সৃষ্টি হয়। তো সেটা কিভাবে? ভূ অভ্যন্তরের বিভিন্ন ধাতব পদার্থ যেমন সিলিকন, লোহা, নিকেল, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি উত্তপ্ত ও গলিত অবস্থায় ম্যাগমা রূপে থাকে। তো পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন পদার্থ যেমন সিলিকন, লোহা, নিকেল, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি প্রচণ্ড তাপের কারণে গলিত অবস্থায় ম্যাগমা রূপে থাকে। এই ম্যাগমা ভূ অভ্যন্তরের প্রবল চাপে লাভারূপে ভূপৃষ্ঠে উঠে এসে বা ভূ অভ্যন্তরেই ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। তো এই ম্যাগমা অনেক সময় ভূ অভ্যন্তর থেকে কোনো ছিদ্র বা ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে, অথবা ভূ অভ্যন্তরেই জমাট বেঁধে শীতল হয়ে জমাট বেঁধে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। ওকে, এবার এই আগ্নেয় শিলা আবার 2 প্রকারের হয়। কি কি? এক হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা আর এক হচ্ছে উদ্বেদী আগ্নেয় শিলা। তো এই দুটো কি? তো প্রথমে আমরা দেখব নিঃসারী আগ্নেয় শিলা সম্পর্কে। তো ভূ অভ্যন্তরের অত্যাধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে লাভারূপে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলার সৃষ্টি করে তার নাম নিঃসারী আগ্নেয় শিলা। তো ভূ অভ্যন্তরের অত্যাধিক তাপে এবং চাপে যে ম্যাগমা আছে সেটা কোনো দুর্বল ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এসে শীতল হয়ে, কঠিন হয়ে এবং জমাট বেঁধে যে আগ্নেয় শিলার সৃষ্টি হয় তাকে বলা হয় নিঃসারী আগ্নেয় শিলা। খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হয় বলে এর দানাগুলো বেশ সূক্ষ্ম হয়। এই নিঃসারী আগ্নেয় শিলা খুব দ্রুত সৃষ্টি হয়, তাই এর দানাগুলো খুব সূক্ষ্ম হয়। যেমন ব্যাসল্ট, অবসিডিয়ান, এর উদাহরণ হচ্ছে ব্যাসল্ট এবং অবসিডিয়ান। তাহলে উদ্বেদী আগ্নেয় শিলা কি? আবার ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমা ভূত্বকের দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূ অভ্যন্তরেই ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে উদ্বেদী আগ্নেয় শিলার সৃষ্টি করে। আবার অনেক সময় ম্যাগমা পৃথিবীর বাইরে বেরিয়ে আসতে পারে না, তো পৃথিবীর ভিতরেই বা অভ্যন্তরেই অনেক সময় জমাট বেঁধে, কঠিন হয়ে জমাট বেঁধে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। একে বলা হয় উদ্বেদী আগ্নেয় শিলা। যেমন গ্রানাইট এবং ডোলেরাইট। গ্রানাইট ও ডোলেরাইট হচ্ছে উদ্বেদী আগ্নেয় শিলার উদাহরণ। এই উদ্বেদী আগ্নেয় শিলা আবার 2 রকমের হয়। তো কি কি? এক হচ্ছে উপপাতালিক শিলা এবং পাতালিক শিলা। তো উপপাতালিক কি? ম্যাগমা ভূ অভ্যন্তরের কোনো ফাটল বা ছিদ্রপথে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে সৃষ্টি করে উপপাতালিক শিলা। তো ম্যাগমা ভূ অভ্যন্তরের কোনো ফাটল বা ছিদ্রপথের মধ্যে যদি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে আগ্নেয় শিলার সৃষ্টি হয় তাকে বলা হবে উপপাতালিক শিলা। যেমন ডোলেরাইট।
আবার ম্যাগমা ভূ অভ্যন্তরের একেবারে তলদেশে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে সৃষ্টি করে পাতালিক শিলা। আবার ম্যাগমা ভূ অভ্যন্তরের একেবারে গভীরে অনেক নিচেতে যদি জমাট বেঁধে আগ্নেয় শিলার সৃষ্টি হয় তাহলে তাকে বলা হবে পাতালিক শিলা। ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বাঁধে বলে এই শিলার দানাগুলো কিছুটা স্থূল হয়। খুব ধীরে ধীরে এই শিলা জমাট বেঁধে সৃষ্টি হয় বলে এই শিলার দানাগুলো স্থূল বা বড় হয়। যেমন গ্রানাইট, তো গ্রানাইটের যে শিলার মধ্যে যে দানাগুলো আছে সেগুলো কিছুটা বড় হয়। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা কি কি জানলাম? যে আগ্নেয় শিলা দুভাগে ভাগ করা হয়, আগ্নেয় শিলাকে দুভাগে ভাগ করা হয়, এক হচ্ছে নিঃসারী এবং উদ্বেদী। উদ্বেদী আবার দুই প্রকারের হয়, উপপাতালিক এবং পাতালিক। ওকে, তো এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো? ওকে, তো দেখো ভূগোল বিষয়টা খুবই ইন্টারেস্টিং। আমরা যদি ভালো করে বুঝে নিতে পারি তাহলে আর মুখস্থ করতেই লাগে না, তাই না? এবার আগ্নেয় শিলার কিছু বিশেষত্ব সম্পর্কে আমরা জানবো, বিশেষত্ব বা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো। তো এই শিলা শক্ত ও ভারী। তো আগ্নেয় শিলা হচ্ছে খুব শক্ত এবং ভারী এবং ঘনত্ব খুব বেশি হয়। আর শক্ত আর কঠিন হয় বলেই তো রেল লাইনের মধ্যে এই ব্যাসল্ট ব্যবহার করা হয়, যেটা আগ্নেয় শিলা, তাই না? আর কেলাসের মতো গঠন দেখা যায়, এই শিলার মধ্যে কেলাসের মতো গঠন দেখা যায়। এই শিলায় উলম্ব দারণ ও ফাটল দেখা যায়, এই শিলার মধ্যে লম্বালম্বি ফাটল দেখা যায়। তাই প্রবেশতা বেশি, তাই এই শিলার মধ্যে জল প্রবেশ করতে পারে খুব বেশি। ভঙ্গুরতা যথেষ্ট কম হওয়ায় ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বেশি। তো এই শিলা সহজে ভেঙে যায় না, তাই ক্ষয় প্রতিরোধ ক্ষমতা এই শিলার খুব বেশি হয়। ওকে, তো এই বৈশিষ্ট্যগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। এবার এখানে দুই প্রকারের আগ্নেয় শিলা সম্পর্কে আছে, এক হচ্ছে গ্রানাইট এবং ব্যাসল্ট। এই দুই প্রকার আগ্নেয় শিলার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আছে। তো গ্রানাইট সম্পর্কে প্রথমে আছে। তো গ্রানাইট হচ্ছে প্রধানত এই আগ্নেয় শিলায় মহাদেশীয় ভূত্বক তৈরি হয়। এই আগ্নেয় শিলায় মহাদেশীয় ভূত্বক এই আগ্নেয় শিলার দ্বারা সৃষ্টি হয়। যে মহাদেশগুলো, সেই মহাদেশগুলো এই গ্রানাইট শিলার দ্বারা গঠিত। হালকা সাদা ধূসর থেকে গোলাপি রঙের এই শিলা কোয়ার্টজ, ফেলসপার, মাইকা ও হর্নভেল খনিজ দ্বারা গঠিত। এই শিলার রং হালকা সাদা ধূসর থেকে গোলাপি রঙের হয়। আর এই শিলা কোয়ার্টজ, ফেলসপার, মাইকা ও হর্নভেল্ট ইত্যাদি খনিজ দ্বারা গঠিত হয়। এই শিলা অপ্রবেশ্য, অর্থাৎ গ্রানাইটের মধ্যে জল সহজে প্রবেশ করতে পারে না। খুব ভারী ও শক্ত হয় গ্রানাইটের ক্ষয় প্রতিরোধ ক্ষমতা খুব বেশি। খুব ভারী এবং শক্ত হয় গ্রানাইটের ক্ষয় প্রতিরোধ ক্ষমতা খুব বেশি হয়। ভূ অভ্যন্তরে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বাঁধায় এই শিলার দানাগুলি কিছুটা বড়। তো আগেই আমরা জানলাম যে এই শিলা যেহেতু খুব ধীরে ধীরে তৈরি হয়, তাই এই শিলার দানাগুলো খুব বড় হয়। গ্রানাইট শিলায় গঠিত অঞ্চলের ভূমিরূপ সাধারণত গোলাকার হয়। তো গ্রানাইট শিলা দ্বারা যে ভূমিরূপ তৈরি হয় সেই ভূমিরূপ অনেকটা গোলাকার হয়। গ্রানাইট শিলা দ্বারা গঠিত ভূমিরূপ গোলাকার হয়। এবার ব্যাসল্ট, প্রধানত এই আগ্নেয় শিলায় মহাসাগরীয় ভূত্বক গঠিত। তো মহাসাগরের নিচে এই ভূত্বক এই শিলা দ্বারা গঠিত ভূত্বক দেখা যায়। খুব ভারী ও শক্ত। তো এই ব্যাসল্ট হচ্ছে খুব ভারী এবং শক্ত। ক্ষয় প্রতিরোধী এই শিলা গাঢ় ধূসর থেকে কালো রঙের হয়। তো এই শিলা ক্ষয় প্রতিরোধ ক্ষমতাও খুব বেশি এবং এই শিলার রং কালো এবং গাঢ় ধূসর বর্ণের হয়। ব্যাসল্ট গঠনকারী প্রধান খনিজগুলো হলো কোয়ার্টজ, ফেলসপার, অলিভিন ও পাইরক্সিন। তো এই ব্যাসল্টের মধ্যে কোয়ার্টজ, ফেলসপার, অলিভিন ও পাইরক্সিন এই খনিজ পদার্থগুলো থাকে। ব্যাসল্ট শিলায় উলম্ব দারণ ও ফাটলের সংখ্যা খুব বেশি থাকায় এর প্রবেশতা যথেষ্ট বেশি। তো ব্যাসল্ট শিলার মধ্যে লম্বালম্বি ফাটল দেখা যায়, তাই এর মধ্যে জল প্রবেশ করতে পারে। আর খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হয়, এর দানাগুলো বেশ সূক্ষ্ম হয়। তো এই ব্যাসল্ট খুব তাড়াতাড়ি তৈরি হয়, তাই এর দানাগুলো খুব সূক্ষ্ম বা ছোট ছোট হয়। আর ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলে চ্যাপ্টা আকৃতির ভূমিরূপ দেখা যায়। তো ব্যাসল্ট দিয়ে যে ভূমিরূপ গঠিত হয় সেই ভূমিরূপগুলো চ্যাপ্টা আকৃতির হয়। ওকে, এইবার আমরা জানবো পাললিক শিলা সম্পর্কে। তো পাললিক শিলা কি? তো পাললিক শিলা হচ্ছে আগ্নেয় শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি, যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতির প্রভাবে উৎস স্থান থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত ও পরিবাহিত হয়ে কোনো সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে জমা হতে থাকে। তো আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ ইত্যাদির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বিভিন্ন সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে গিয়ে জমা হয়।
এইভাবে বছরের পর বছর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো স্তরে স্তরে সঞ্চিত হয়। এইভাবে বছরের পর বছর এই ক্ষয়প্রাপ্ত আগ্নেয়শিলা স্তরে স্তরে কী হয়, সঞ্চিত হয় এবং চাপের ফলে জমাট বেঁধে শক্ত হয়ে পাললিক শিলা সৃষ্টি করে। এবং চাপের ফলে জমাট বেঁধে সৃষ্টি হয় পাললিক শিলা। এই শিলার মধ্যে বালি, পলি ও কাদার ভাগ বেশি থাকে। এই শিলার মধ্যে বালি, পলি ও কাদার ভাগ বেশি থাকে। পলি জমাট বেঁধে সৃষ্টি হয়, এর নাম পাললিক শিলা। যেহেতু এই শিলা পলি জমাট বেঁধে সৃষ্টি হয়, তাই এই শিলার নাম হচ্ছে পাললিক শিলা। যেমন চুনাপাথর, বেলেপাথর ও কাদাপাথর। তো চুনাপাথর, বেলেপাথর ও কাদাপাথর হচ্ছে পাললিক শিলার উদাহরণ। এবার আমরা জানবো পাললিক শিলার কিছু বিশেষত্ব বা বৈশিষ্ট্য সম্পর্কে। তো এই শিলায় স্তরায়ন এবং কাদার চির খাওয়া দাগ লক্ষ্য করা যায়। এই শিলা যেহেতু একটা স্তরের উপর আরেকটা স্তর চাপা পড়ে তৈরি হয়, তাই এই শিলার মধ্যে স্তরায়ন দেখা যায়, অর্থাৎ একটা স্তরগুলোর মধ্যে যে পার্থক্য সেটা দেখা যায়। একমাত্র এই শিলাতেই জীবাশ্ম দেখা যায়। এই শিলার মধ্যে জীবাশ্ম দেখা যায়। তো জীবাশ্ম কি, এটা আমরা পরে জানবো। এই শিলায় সছিদ্রতা ও ভঙ্গুরতা দেখা যায়। এই শিলার মধ্যে সছিদ্রতা দেখা যায়, অর্থাৎ শূন্যস্থান বেশি থাকে, এবং ভঙ্গুরতা অর্থাৎ সহজেই ভেঙে যায়। এই শিলার প্রবেশ্যতা খুব বেশি। এই শিলার প্রবেশ্যতাও বেশি, অর্থাৎ জল প্রবেশ করতে পারে। ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন রকমের হয়। তো এক একটা পাললিক শিলার ক্ষয় প্রতিরোধ ক্ষমতাও বিভিন্ন রকমের হয়, কোনোটার বেশি হয়, কোনোটার কম হয় ইত্যাদি। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার এই শিলা। তো বিভিন্ন খনিজ সম্পদ যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি এই শিলার মধ্যেই পাওয়া যায়। কাঠিন্য আগ্নেয় শিলার থেকে কম। এই শিলার কাঠিন্য আগ্নেয় শিলার থেকে কম এবং দারণ, ফাটল বা কেলাসের গঠন থাকে না। এই শিলার মধ্যে দারণ, ফাটল বা কেলাসের গঠন থাকে না। ওকে, তো এই হচ্ছে পাললিক শিলার বৈশিষ্ট্য। এবার জীবাশ্ম কি, যে আমরা এই বৈশিষ্ট্যতে দেখলাম যে পাললিক শিলার মধ্যে জীবাশ্ম দেখা যায়। তো জীবাশ্ম কি? তো জীবাশ্ম হচ্ছে স্তরে স্তরে জমাট বেঁধে পাললিক শিলার সৃষ্টির সময় কখনো কখনো সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী তার মধ্যে চাপা পড়ে যায়। তো যখন স্তরে স্তরে জমা হয়ে পাললিক শিলা তৈরি হয় বা সৃষ্টি হয়, তখন অনেক সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী ওই স্তরের মধ্যে চাপা পড়ে যায়। পরে পাললিক শিলার মধ্যে ওই উদ্ভিদ বা প্রাণীর দেহ প্রস্তুরীভূত হলে তাদের দেহাবশেষের ছাপ থেকে যায়, একেই বলে জীবাশ্ম। তো পরবর্তীকালে যখন পাললিক শিলাটা তৈরি হয় তো এবং শিলাটার মধ্যে সেই সমস্ত প্রাণীর ছাপ দেখা যায়, তো তাকেই বলা হয় জীবাশ্ম। তো এখানে দেখো এই পাথরটা বা এই শিলাটার মধ্যে এই প্রাণীগুলোর ছাপ দেখা যাচ্ছে। তো যখন পাললিক শিলা যখন সৃষ্টি হয়েছে এক একটা স্তরে চাপা পড়ে, তখন কোনো একটা এই প্রাণীগুলো বা এই জীবগুলো ওই স্তরের মধ্যে চাপা পড়ে গিয়েছিল এবং পরবর্তীকালে এই শিলার মধ্যে সেই প্রাণীর ছাপ লক্ষ্য করা যায়। তো এই জীবদের ছাপগুলোকেই বলা হয় জীবাশ্ম। ওকে, যেটা শুধুমাত্র পাললিক শিলার মধ্যেই দেখা যায়। এইবার এখানে 3 প্রকারের পাললিক শিলা সম্পর্কে আছে। তো প্রথম আছে চুনাপাথর সম্পর্কে। তো এসো দেখি চুনাপাথর সম্পর্কে কি আছে। চুনাপাথরের রং সাদা, সবুজ, কালচে হতে পারে। তো চুনাপাথরের রং সাদা, সবুজ এবং কালচে হতে পারে। সিমেন্ট তৈরিতে এবং লৌহ ইস্পাত শিল্পে ব্যবহৃত হয়। সিমেন্ট তৈরিতে এবং লৌহ ইস্পাত শিল্পে এই চুনাপাথর ব্যবহার করা হয়। আর চুনাপাথরযুক্ত অঞ্চলে বৃষ্টির জলে দ্রুত গর্তের সৃষ্টি হয়। চুনাপাথরযুক্ত অঞ্চলে বৃষ্টির জলে দ্রুত গর্তের সৃষ্টি হয়। এবার আছে বেলে পাথর। তো বেলে পাথর হলুদ, কমলা, লাল, গোলাপি, সাদা, ধূসর হতে পারে। বেলে পাথর হলুদ, কমলা, লাল, গোলাপি, সাদা এবং ধূসর বর্ণের হতে পারে। বেলে পাথর গঠিত অঞ্চলের মৃত্তিকা লবণাক্ত ও উর্বরতা খুব কম হয়। বিভিন্ন স্থাপত্য ও সৌধে এই শিলার ব্যবহার হয়। বিভিন্ন স্থাপত্য এবং সৌধে এই শিলা ব্যবহার হয়। যেমন লালকেল্লা, সোনার কেল্লা, উদয়গিরি, খণ্ডগিরি প্রভৃতি মন্দির এই শিলার দ্বারা গঠিত হয়েছে, অর্থাৎ বেলে পাথরের দ্বারা গঠিত। এবার আছে কাদা পাথর। কাদা পাথরের রং কালচে এবং ধূসর বর্ণের। কাদা পাথরের রং কালচে এবং ধূসর বর্ণের হয়। কাদা পাথরের মধ্যে স্তরায়ন খুব স্পষ্ট। তো কাদা পাথরের মধ্যে বিভিন্ন স্তরগুলো খুব স্পষ্টভাবে বোঝা যায়। এই শিলাকে পাতলা স্তরে ভাঙা যায় বলে বাড়ির টালি তৈরিতে ব্যবহৃত হয়। এই শিলাকে খুব পাতলা স্তরে ভাঙা যায় বলে বাড়ির টালি তৈরিতে এই কাদা পাথর ব্যবহার করা হয়। আর খুব সহজেই স্তর বরাবর ভেঙে যায় বলে এই শিলায় গঠিত অঞ্চলে বড় ধরনের নির্মাণ কাজ করা উচিত নয়। আর এই শিলা খুব সহজেই স্তরে স্তরে ভেঙে যায়, তাই এই শিলার দ্বারা গঠিত অঞ্চলের মধ্যে কোনো বড় নির্মাণ কার্য বা বড় কোনো বাড়ি ইত্যাদি তৈরি করা উচিত নয়, তাহলে সহজেই ভেঙে যেতে পারে। তাই এই শিলার উপরে কোনো বড় নির্মাণ কাজ করা যাবে না।
এইবার আছে রূপান্তরিত শিলা। তো রূপান্তরিত শিলা কি? আগ্নেয় ও পাললিক শিলা ভূ অভ্যন্তরের প্রচণ্ড চাপ, তাপ, নানা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে তার পুরনো ভৌত ও রাসায়নিক ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট শিলায় পরিণত হয়। তো আগ্নেয় শিলা এবং পাললিক শিলা ভূ অভ্যন্তরে গিয়ে প্রচণ্ড চাপ, তাপ এবং নানা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে, অর্থাৎ অনেক দিন ধরে তার পুরনো ভৌত রাসায়নিক ধর্ম হারিয়ে, অর্থাৎ তার পুরনো যে ভৌত রাসায়নিক ধর্ম ছিল সেটা হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট শিলায় পরিণত হয়। তো পূর্বের যে ধর্ম সেটা হারিয়ে নতুন ধর্ম বিশিষ্ট শিলায় পরিণত হয়, একেই বলে রূপান্তরিত শিলা। তো রূপান্তরিত মানে কি? যে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হওয়া বা এক রূপ থেকে অন্য রূপ পরিবর্তন করা। তো সেই কারণেই নাম রূপান্তরিত। অনেকভাবে এই শিলার রূপান্তর হতে পারে, যেমন অত্যাধিক তাপে হতে পারে, প্রচণ্ড চাপেও হতে পারে, সেল থেকে স্লেট অত্যাধিক চাপে হয়, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেও রূপান্তরিত শিলা হতে পারে, যেমন অ্যান্ডালুসাইট থেকে সিলিমেনাইট। অ্যান্ডালুসাইট থেকে সিলিমেনাইট এইটা এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হয়। এবার রূপান্তরিত শিলার কিছু বিশেষত্ব বা বৈশিষ্ট্য সম্পর্কে এখানে আছে। রূপান্তরের ফলে আগ্নেয় বা পাললিক শিলা অনেক বেশি কঠিন হয়ে যায়। তো রূপান্তরের ফলে এই শিলা যেহেতু সৃষ্টি হয়, তাই এই শিলা অনেক বেশি কঠিন এবং কঠিন হয়ে যায়। আগ্নেয় শিলা বা পাললিক শিলার থেকেও এই শিলা অনেক বেশি কঠিন হয়ে যায়। এই শিলা কেলাসযুক্ত হতে পারে, কেলাস থাকতে পারে এই শিলার মধ্যে। আগ্নেয় শিলা রূপান্তরিত হলে তা আগের তুলনায় আরও মসৃণ, চকচকে ও কেলাসিত হয়ে যায়। তো আগ্নেয় শিলা যখন রূপান্তরের পর রূপান্তরিত শিলায় পরিণত হয়, তা আগের থেকেও মসৃণ, চকচকে ও কেলাসিত হয়ে যায়। পাললিক শিলা রূপান্তরিত হলে তার ভঙ্গুরতা কমে যায়, অর্থাৎ ভেঙে যায়, অত ভেঙে যায় না, খুব শক্ত হয়, সহজে ভাঙে না। রূপান্তরের ফলে শিলার ভেতরের খনিজের অবস্থানের পরিবর্তন ঘটে। রূপান্তরের ফলে শিলার ভেতরের খনিজের অবস্থানেরও পরিবর্তন ঘটে। তখন একই ধর্মবিশিষ্ট খনিজ শিলার একদিকে কাছাকাছি চলে আসে। তখন একই ধর্মবিশিষ্ট যে খনিজগুলো আছে সেগুলো একদিকে, এক সাইডে চলে আসে, কাছাকাছি চলে আসে। আর প্রচণ্ড চাপ ও তাপে রূপান্তরের সময় পাললিক শিলা মধ্যস্থ জীবাশ্মগুলো নষ্ট হয়ে যায়। তো যেহেতু প্রচণ্ড চাপে এবং তাপে এই শিলার রূপান্তরিত হয়, তাই এর মধ্যে যদি কোনো জীবাশ্ম থাকে সেগুলো নষ্ট হয়ে যায়, তো সেগুলো আর থাকে না। ওকে, তো এই বৈশিষ্ট্যগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। এবার এখানে কয়েকটা রূপান্তরিত শিলার রূপান্তরের উদাহরণ আছে। যেমন দেখো, গ্রানাইট থেকে রূপান্তরিত হয়ে সৃষ্টি হয়েছে নিস, গ্রানাইট থেকে নিস। ব্যাসল্ট থেকে সৃষ্টি হয়েছে অ্যাম্ফিবোলাইট, ব্যাসল্ট থেকে অ্যাম্ফিবোলাইট। বেলে পাথর থেকে তৈরি হয়েছে বা রূপান্তরিত হয়ে সৃষ্টি হয়েছে কোয়ার্টজাইট, বেলে পাথর থেকে হয়েছে কোয়ার্টজাইট। চুনাপাথর থেকে হয়েছে মার্বেল পাথর। এটা খুব ইম্পর্ট্যান্ট, চুনাপাথর থেকে মার্বেল পাথর। যে আমরা মার্বেল পাথর দিয়ে বিভিন্ন বাড়ি, মন্দির ইত্যাদি তৈরি হয়, তো সেটা তৈরি হয়েছে চুনাপাথর থেকে। পিট কয়লা থেকে হয়েছে গ্রাফাইট, গ্রাফাইট যেটা পেন্সিলের মধ্যে থাকে, তো সেই গ্রাফাইট হয়েছে পিট কয়লা থেকে হয়। আর সেল থেকে হয় স্লেট, সেল থেকে হয় স্লেট, যে বাচ্চাদের লেখার যে স্লেট, সেটা এই শিলা থেকে রূপান্তরিত হয়ে তৈরি হয়। ওকে, তো এই কোটা তোমরা খুব ভালো করে মনে রাখবে, কারণ এখান থেকে পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন থাকে। তো এইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এবার এখানে কয়েকটা রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য আছে। প্রথমে আছে মার্বেল সম্পর্কে। তো মার্বেলের বৈশিষ্ট্য আমরা জানি, তবুও একবার দেখে নিই। চুনাপাথরের রূপান্তরিত রূপ মার্বেল, চুনাপাথর থেকে রূপান্তরিত হয়ে মার্বেল পাথর তৈরি হয়। মার্বেল পাথর দেখতে খুবই সুন্দর, মসৃণ ও চকচকে হয়। মার্বেল পাথর দেখতে খুবই মসৃণ, সুন্দর ও চকচকে হয়, আমরা জানি এটা। এর রং সাদা, সবুজ, ধূসর, হলুদ, নীল অনেক রকমের হয়। মার্বেলকে খুব সুন্দরভাবে নির্দিষ্ট আকারে কেটে নেওয়া যায়, মার্বেলকে খুব সুন্দরভাবে কেটে নেওয়া যায়। তাই স্থাপত্য ও ভাস্কর্য শিল্পে এই শিলার প্রচুর ব্যবহার দেখা যায়। তাই স্থাপত্য এবং বিভিন্ন শিল্পকর্মে এই শিলার প্রচুর ব্যবহার দেখা যায়। আমাদের ভারতের যে বিখ্যাত তাজমহল, তা কিন্তু এই মার্বেল পাথর দিয়েই তৈরি হয়েছে। ওকে, তবে অ্যাসিডে মার্বেল দ্রুত ক্ষয়ে যায়, তবে অ্যাসিডে কিন্তু মার্বেল খুব তাড়াতাড়ি ক্ষয়ে যায়। তাই অ্যাসিড মিশ্রিত জলে মার্বেলের সংস্পর্শে আনা উচিত নয়, অ্যাসিড মিশ্রিত জল মার্বেলের সংস্পর্শে তাই আনা উচিত নয়। এবার আছে স্লেট। সেলের রূপান্তরিত রূপ স্লেট, সেল থেকে স্লেটে পরিণত হয়। স্লেট বেশ মসৃণ, নীলচে ধূসর থেকে কালো রঙের হতে পারে। পাতলা পাতের আকারে স্লেট সহজেই ভেঙে যায়, পাতলা পাতের আকারে স্লেটকে সহজেই ভাঙা যায়। এই ধর্মের জন্য স্লেট দিয়ে ঘরের টালি তৈরি করা হয়। তো এই পাতলা স্তরে যেহেতু ভাঙা যায়, তাই স্লেট দিয়ে ঘরের টালি তৈরি করা হয়।
এছাড়া ব্ল্যাকবোর্ড তৈরিতে এবং লেখার কাজেও স্লেট ব্যবহার করা হয়। ব্ল্যাকবোর্ড তৈরিতে হয়, স্কুলে দেখবে কালো রঙের যে বোর্ড থাকে সেটা এই স্লেট পাথর দিয়ে তৈরি হয়, এবং লেখার কাজে অর্থাৎ দেখবে বাচ্চারা স্লেটে লেখে, তো সেই স্লেট তৈরিতেও ব্যবহার হয়। ওকে, নিস, এবার আছে নিস সম্পর্কে জানবো। নিস এক প্রকার রূপান্তরিত শিলা, সেটা সম্পর্কে জানবো। গ্রানাইটের রূপান্তরিত রূপ হচ্ছে নিস। গ্রানাইট থেকে নিস তৈরি হয় বা রূপান্তরিত হয়ে নিস সৃষ্টি হয়। নিস শক্ত, ক্ষয় প্রতিরোধী শিলা। নিস খুব শক্ত হয় এবং ক্ষয় প্রতিরোধী ক্ষমতা বেশি। এতে অনেক সময় বলয়ের আকারে খনিজগুলো একসাথে থাকে। এই ধরনের নিসকে ব্যান্ডেড নিস বলা হয়। তো অনেক সময় দেখা যায় যে এর মধ্যে খনিজগুলো বলয়ের আকারে থাকে, তো একে বলা হয় ব্যান্ডেড নিস। এর থেকে নির্দিষ্ট খনিজ সংগ্রহ করতে সুবিধা হয়। আর রাস্তাঘাট ও নির্মাণ কার্যে এই শিলার প্রচুর ব্যবহার হয়ে থাকে। রাস্তাঘাট তৈরিতে এবং নির্মাণ কার্যে এই শিলার প্রচুর ব্যবহার হয়ে থাকে। ওকে, তাহলে এই 3 প্রকার রূপান্তরিত শিলা সম্পর্কে তোমরা একটু ভালো করে পড়ে নেবে। ওকে, তো এই ক্লাসে এই পর্যন্তই। আশা করছি যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তো নিচে কমেন্ট করে জানাবে। ভালো থাকবে। থ্যাংক ইউ।